উপদেষ্টাদের মব ঠেকানোর কথা, উপদেষ্টাদের মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, উপদেষ্টাদের মবের বিরুদ্ধে কঠোর কঠোর হওয়ার কথা। কেন উপদেষ্টাকে বলতে হচ্ছে যে সরকারি দল মব করছে না? হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? এটাকে আমি স্লিপ অফ টাং হিসাবে মনে করি না। যদি স্লিপ অফ টাঙ্গও হয়ে থাকে তাহলে উপদেষ্টা রেজাউল হাসানের মাথায় কোনো না কোনো দল সরকারি দল হিসেবে প্রতিস্থাপিত আছে। ফ্যাসিজম একটা ব্যবস্থাপনা, ফ্যাসিজম একটা কৌশল, ফ্যাসিজম একটা আদর্শ, ফ্যাসিজম একটা ম্যাথোডোলজি। এই সরকার যা যা করছে, এই ইউনূসের নেতৃত্বাধীন সরকারও কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার। কারণ তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই, তারাই জনগণকে তাদের সাথে ব্যবহার করছে, তারাই মব উস্কাচ্ছে এবং মবতন্ত্রের উপর যে সরকার টিকে থাকে তা সেটি অবশ্যই ফ্যাসিস্ট সরকার। এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার যেরকম জুতাপেটা করা হয়েছে, আমরা গতকালকে দেখেছি জিয়াউর রহমানের ছবিতে সেরকম জুতাপেটা করা হয়েছে। এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি, যে স্লোগানগুলো আমার ছাত্ররা কালকে ব্যবহার করেছে, শিক্ষক হিসাবে আমি মনে করি না একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী এই ধরনের স্লোগান ব্যবহার করতে পারে। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহতা। দেখুন, এখানে কয়েকটা অস্ত্র সরকার ব্যবহার করছে। একটা তো মব। এই মব অস্ত্র দিয়ে যেমন আপনার এই সহিংসতাকে বৈধ করছে, তাদের সুবিধা মতো সহিংসতাকে বৈধ করছে। এই মব দিয়ে নির্বাচন, যেটা মোশাররফ ভাই বললেন, নির্বাচনকে না হওয়ার একটা পরিস্থিতি তৈরি করা, যে বাংলাদেশে এখন নির্বাচনের মতো পরিস্থিতি নাই, সেটা তৈরি করছে। এই মবের একটা অর্থনীতি আছে, আমি বললাম, যেটা হলো মব করে টাকা চাওয়া, মব করে জমি দখল, মব করে আপনার সম্পত্তি করা, মানে সম্পত্তি আয়ত্তে আনা, জোর করে জোর জবরদস্তি করা। তো এই মব হলো বর্তমান রাষ্ট্র চালনায় একটা বড় রকমের আমি মনে করি এখন প্রাতিষ্ঠানিকতা পেয়েছে। এখন দেখুন, খুব ইন্টারেস্টিং যেটা আশরাফ ভাই বলার চেষ্টা করেছেন, আমাদের আইন উপদেষ্টা, আমাদের সম্মানিত শিক্ষক, আমার সহকর্মী ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন যে যে কেন এত মামলার বাদী, মানে আসামি এত 400 500 700 800, বলছে জনরোষে জনরোষ, মানে কেউ কুলাতে পারছে না। এখন কথা হলো যে জনরোষে এতজন আসামি হচ্ছে, 700 800 আসামি একটা মামলার, তা হত্যা চেষ্টা মামলার, কিন্তু বেক্সিমা ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাদী আসামিদের চিনেই না, বলছে আমি জানি না, চিনিই না তাকে। এবং খ্যাতিমান একজন গ্রামে একজনকে বলছে হচ্ছে অমুক জায়গায়, বা একই জায়গায় দুজন, একই ব্যক্তি দুই জায়গায় তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে মামলা হচ্ছে। তাহলে জনরেশের যে চিহ্ন, এটা কোথায় পাচ্ছে আসল মানুষজন আসলে? হ্যাঁ, এক। 2 নম্বর হলো যে যাদের বিরুদ্ধে কোনো, মানে এই ধরনের রাজনৈতিক অভিপ্রায়ে মামলা করা হয়েছে, বলা হচ্ছে তাদের মামলা উইথড্র করা হবে, তাদের মামলাকে এখন পর্যন্ত আমরা দেখিনি যে কোনো মামলা সেভাবে উইথড্র করা হয়েছে। সেটা আমার মনে হয় আশরাফ ভাই আরো ভালো বলতে পারবেন। তৃতীয় যে বিষয়টা আমি বলবো যে মানে এই যে সরকার যে মব উস্কাচ্ছে, সরকার যে, কেন সরকারকে মবের পক্ষে ফিরিস্তি দিতে হবে? কেন উপদেষ্টাকে বলতে হবে সরকারি দল মব করছে না? সরকারি দল কোনটা আসলে? সরকারি দল কি এনসিপি? সরকারি দল কি বিএনপি? সরকারি দল কি জামাত? তাহলে কোন কোন সরকারি দল মব করছে না? তাহলে কি মানে এটা উনি বুঝাতে চাচ্ছেন উপদেষ্টা মব করছে না? উপদেষ্টাদের মব করার কথা না, উপদেষ্টাদের মব ঠেকানোর কথা, উপদেষ্টাদের মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, উপদেষ্টাদের মবের বিরুদ্ধে কঠোর কঠোর হওয়ার কথা। কেন উপদেষ্টাকে বলতে হচ্ছে যে সরকারি দল মব করছে না? হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? এটাকে আমি স্লিপ অফ টাং হিসাবে মনে করি না। যদি স্লিপ অফ টাঙ্গও হয়ে থাকে তাহলে উপদেষ্টা রেজাউল হাসানের মাথায় কোনো না কোনো দল সরকারি দল হিসেবে প্রতিস্থাপিত আছে, যারা এই উনি মবকে যেটা বলেছেন সরকার এবং সরকারের দল, তো হ্যাঁ, সরকার কি মব করেনি? না, এই যে সরকারের দল কোনটা আসলে তাহলে? এখন এনসিপির বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা একটু আগে মোশাররফ ভাইও বলছেন, আশরাফ ভাইও বলেছেন, যে গাজীপুরের যে ঘটনা হলো অপারেশন ডেভিল, যে এখন সরকারের সঙ্গে না চললে, সরকারকে না সমর্থন দিলে, সরকারের পক্ষে না থাকলে সেই ডেভিল আসলে। এখন তাকে 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 মপ করলে সেটা হয়ে যাচ্ছে আসলে জনরোষ, সেটা হয়ে যাচ্ছে প্রেশার গ্রুপ। এখন সরকারকে কেন এটার পক্ষে কথা বলতে হচ্ছে? সরকারের প্যারাডক্স কথা, সরকারের দ্বৈততা কথা। সরকার একবার বলছে মবকে সহ্য করা হবে না, মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আবার অন্যদিকে বলছে যে এটা না মব না, এটা প্রেশার গ্রুপ। দেখুন, তাহলে সুবিধা মতো সরকার জনগণকে সুবিধা মতো ব্যবহার করছে, বলছে যে গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে বর্তমান সরকারের নৈতিক জায়গা, সেই জায়গাটা দেখুন, জনগণে বলছে যে গণ অভ্যুত্থান জনগণের অভ্যুত্থান ঘটিয়েছে। হ্যাঁ, যখন আপনার বিভিন্ন রকম স্টেক হোল্ডার তৈরি হচ্ছে আন্দোলনের, কিন্তু এটা গণ অভ্যুত্থান, তার মানে জনগণই এটা করেছে। আর তখন আমরা দেখছি প্রধান উপদেষ্টা
ইউকেতে এসে আপনার ইংলিশ মিডিয়াকে বলছেন যে বাংলাদেশের জনগণ তো 200 টাকা তারা কিছুই বোঝে না, তারা 200 টাকা দিলেই ভোট দেয়। দেখুন তাহলে এই জনগণ শব্দটাকে দিয়ে কত রকম ক্যারিসমাটিক, কত রকম খেলাধুলা হচ্ছে। জনগণ কখনো বীর, এই জনগণই হলো আন্দোলন করেছে, জনগণই হলো সরকার আপনার ফ্যাসিস্ট সরকার ঠেকিয়েছে। আবার এই জনগণ, সেই জনগণে আবার কিছুই বোঝে না, তারা 200 টাকায় ভোট দেয়। সেই জনগণই আবার আক্রমণাত্মক হয়ে যায়, সেই জনগণকে আবার তৌহিদি জনতা হয়ে যায়, সেই জনগণই কখনো মুসল্লি হয়ে যায়, সেই জনগণই কখনো আপনার প্রেশার গ্রুপ হয়ে যায়। দেখুন এইটাই হলো সাধারণ মানুষ, এই যে এই লেভেলটাই হলো সবচেয়ে বেশি রাজনৈতিক শক্তিশালী লেভেল, যেটাকে সব সরকারই তাদের নিয়ন্ত্রণবাদী চরিত্রের জন্য ব্যবহার করে। এখন দেখুন শেখ হাসিনা চলে গেছেন মানে কিন্তু ফ্যাসিজম নিয়ে উনি ইন্ডিয়া চলে গেছে তা না। ফ্যাসিজম একটা ব্যবস্থাপনা, ফ্যাসিজম একটা কৌশল, ফ্যাসিজম একটা আদর্শ, ফ্যাসিজম একটা ম্যাথোডোলজি। এই সরকার যা যা করছে, এই এই ইউনূসের নেতৃত্বাধীন সরকারও কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার। কারণ তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই, তারাই জনগণকে তাদের সাথে ব্যবহার করছে, তারাই মব উস্কাচ্ছে, এবং মবতন্ত্রের উপর যে সরকার টিকে থাকে তা সেটি অবশ্যই ফ্যাসিস্ট সরকার। আমাদের মনে রাখতে হবে সরকার একদিন থাকুক, 1 বছরের জন্য থাকুক, সরকারকে অবশ্যই জনমুখী সরকার হতে হবে। জনমুখী সরকার না হওয়ার যে খেসারত, সেটা তো আমরা 1 বছর আগেই দেখেছি যে আওয়ামী লীগ কিভাবে জনবিরোধী, আপনার জনগণের সঙ্গে দূরত্ব রেখে একটার পর একটা জনবিরোধী নির্বাচন দিয়েছে এবং তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই আমি মনে করি এখনকার যে সরকার, এটাও ফ্যাসিস্ট সরকার, কারণ এরাও জনগণকে তোয়াক্কা করছে না, জনবিরোধী অবস্থান নিচ্ছে এবং মবে যখন একটা সরকার পরিচালনার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে, অবশ্যই সেটি জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এখন এই মবতন্ত্রে আসলে লাভ পার এবং ক্ষতিকার, অবশ্যই ক্ষতি সাধারণ মানুষের। কারণ প্রত্যেকটা আন্দোলনে আমরা দেখি কারা নিহত হচ্ছে, কারা বেশি আহত হচ্ছে। আজকে যদি গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি আহত কোন শ্রেণীর মানুষজন হিসাব করেন, অবশ্যই দেখবেন যে শ্রমজীবী মানুষ এই 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 গণ অভ্যুত্থানে আহত হয়েছে এবং শহীদ হয়েছেন। এখন কথা হলো যে মব মব উস্কানি দিচ্ছে আপনার একটা শ্রেণী, একটা শাসকরা, এবং মবের শিকার হচ্ছেন কিন্তু সাধারণ মানুষ। যে সোহাগ আমরা দেখলাম সাধারণ মানুষ, যদি উনি বিভিন্ন হবে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যখন একটা মানে এই ধরনের ক্রাইম ঘটে, তখনই রাজনৈতিক চরিত্র খোঁজা হয়, এখন ঘটনা হিসেবে উল্লেখিত হয়। দেখুন অপরাধ সহিংসতা যখন আপনি ঘটনা হিসেবে প্রেজেন্ট করবেন, তখন এই অপরাধের গুরুত্ব কমে যায়, এই অপরাধ লঘু হয়ে যায়। অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে। এখানে আমাদের সোহাগ হত্যা, সোহাগ যেই দলের হোক, সোহাগকে যেভাবে মারা হয়েছে সেটা কোনোভাবে বৈধতা পাবে না। এবং দেখুন এটাকে আমরা দেখেছি যে শেখ হাসিনার যেরকম জুতাপেটা করা হয়েছে, আমরা গতকালকে দেখেছি জিয়াউর রহমানের ছবিতে সেরকম জুতাপেটা করা হয়েছে। এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি, যে স্লোগানগুলো আমার ছাত্ররা কালকে ব্যবহার করেছে, শিক্ষক হিসাবে আমি মনে করি না একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী এই ধরনের স্লোগান ব্যবহার করতে পারে। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহতা। এবং এই যে পুরো আন্দোলন, আমি একজন আন্দোলনের অংশীদার হিসেবে বলছি, এই আন্দোলনও কিন্তু পুরোটাই ছিল একটা, আমি মনে করি নারী বিদ্বেষী একটা চরিত্র ছিল। দেখুন যেখানে রোকেয়ার আপনার পোস্টারে, রোকেয়ার আপনার ভাস্কর্যে, সেখানে যে ভাষায় রোকেয়াকে আপনার হেয় করা হয়েছে, অসম্মান জানানো হয়েছে, এবং মানে খানকি মাগি বলে বেশ এই আন্দোলন থেকে বলা হয়েছে। তাহলে আপনার যে বিষয়টি আমাদের স্পষ্ট দেখতে হবে যে পুরোটা একটি যে নারী বিদ্বেষী, পুরো একটি যে মুক্তিযুদ্ধ বিরোধী, পুরো একটি যে একটা ধর্মীয় গোষ্ঠীর একটা, আমি স্পষ্ট বলতে চাই জামাতে ইসলামের পৃষ্ঠপোষকতা এই সরকার চলছে, এবং এই মবকে উস্কাই দিচ্ছে আসলে সরকার নিজেদের টিকে থাকার জন্যই।